হ্যালো স্টুডেন্টস, আজকে এক নতুন ভিডিও দিচ্ছি। এই ভিডিওটা দেওয়ার সাথে সাথে আমি বলে দিলাম যে প্রথমেই তোমরা পেন আর খাতা নিয়ে বসে পড়ো, আর দেন হিস্ট্রি বইটা খোলো। পড়ানোর সময় অনেক সময় হতে পারে কোনো ওয়ার্ড আমি মিস করে গেলাম মিনিংটা বলতে, তো তেমন যদি কিছু হয়, কোনো যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি আবার সেটা বলে দেবো। আর নিজের মনে যদি কোনো কোশ্চেন এসে থাকে চ্যাপ্টার সম্বন্ধীয়, সেটাও আমাকে জিজ্ঞেস করতে পারো, আমি অ্যান্সার বলে দেবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো, আর তোমাদের যে ক্লাসমেটস আছে তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও। আজকে আমরা পড়বো ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এটার কিন্তু ইন্ট্রোডাকশন পার্টটা আমি আগে একটা ভিডিও করে দিয়ে দিয়েছি, আর এই ভিডিওটা ডিসক্রিপশানে সেই ডিসক্রিপশনের লিঙ্কটাও দিয়ে দিয়েছি। তাহলে এই ভিডিওটা আমরা পড়বো ক্লাস 6 হিস্ট্রি ICSE বোর্ড, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। The Indus Valley civilization came to light only during the third decade of the 20th century, when excavations were made by Indian archaeologists in the northwestern region of India. The excavation led to discovery of the ruins of prehistoric cities of Harappa in West Punjab and Mohenjo-daro in Sindh. তাহলে ইন্ডিয়ান আর্কিওলজিস্টরাই কিন্তু হরপ্পা আর মহেঞ্জোদারোর যে রুইন্স সেটা আবিষ্কার করেছিল। রুইন্স বলে এখানে একটা ওয়ার্ড আছে, রুইন্স মিনিং হলো ধ্বংসাবশেষ। প্রি হিস্টোরিক সিটিস, এখানে তোমাদের মাথায় আসতে পারে প্রি হিস্টোরিক বলতে কি বোঝাচ্ছে। মানুষ যখন লিখতে শুরু করেছিল তার আগের সময়টাকে বলা হচ্ছে প্রি হিস্টোরিক। তো প্রথমেই সবাই জানতো না হরপ্পা মহেঞ্জোদারোর কথা। এই 1920 আগেও অবধি কেউ জানতো না যে হরপ্পা মহেঞ্জোদারো বলে কোনো সিভিলাইজেশন কোথাও তৈরি হয়েছিল। সেই জন্যই এই টাইমটাকে বলা হচ্ছে প্রি হিস্টোরিক টাইম। এখানে আরও একটা ওয়ার্ড আছে আর্কিওলজিস্ট। আর্কিওলজিস্টের বাংলা হলো প্রত্নতত্ত্ববিদ। প্রত্নতত্ত্ববিদ তাদেরকে বলা হয় যারা মাটি খুঁড়ে ধ্বংসাবশেষ বার করে। আর এক্সাভেশন মিনিং কিন্তু আমরা অলরেডি প্রথমেই পড়ে নিয়েছি। এক্সাভেশন মিনিং হলো কোনো কিছু যখন খুঁড়ে বার করা হয়। In 1922, the Adam Sahani discovered the ruins of Harappa on the bank of river Ravi in the Montomari district of western Punjab. তার দয়ারাম সাহানি কিন্তু এই হরপ্পার রুইন্সটা আবিষ্কার করেছিল পাঞ্জাবের কাছাকাছি একটা ডিস্ট্রিক্ট থেকে। রাখাল দাস ব্যানার্জি discovered the ruins of Mohenjo-daro, meaning mound of death on the rivers of the river Indus in the Darkana district of Sindh. মহেঞ্জোদারো সিভিলাইজেশনটা আবিষ্কার করেছিলেন রাখাল দাস ব্যানার্জি। মহেঞ্জোদারো মিন্স মাউন্ড অফ ডেথ, মানে মৃতের স্তূপ। বোথ দিস সাইটস আর নাও ইন পাকিস্তান। তাহলে এখন এই দুটো সাইটই কিন্তু পাকিস্তানে অবস্থিত। সিন্স দ্য সিটি অফ হরপ্পা ওয়াজ ফার্স্ট সাইট টু বি এক্সিবিটেড, দ্য সিভিলাইজেশন কেম টু বি নোন অ্যাজ দ্য হরপ্পান সিভিলাইজেশন। তাহলে যেহেতু এই হরপ্পা সিভিলাইজেশনটা প্রথম খুঁড়ে আবিষ্কার করা হয়, সেই জন্য এই পুরো সিভিলাইজেশনটাকে হরপ্পান সিভিলাইজেশন বলে জানা যায়। Since these sites were found on the bank of the river Indus and its tributaries, the civilization is also known as the Indus Valley Civilization. তাহলে এই যে সিভিলাইজেশনটা গড়ে উঠেছিল এটা ইন্দাস নদীর ধারে এবং এর ট্রিবিউটারিসের ধারেই তৈরি হয়েছিল, সেই জন্য এই সিভিলাইজেশনটার নাম দেওয়া হচ্ছে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন। এই ইন্দাস নদীটার বাংলা নাম কিন্তু সিন্ধু নদী। এই সিন্ধু নদীটা ম্যাক্সিমামই পাকিস্তানেই রয়েছে। আগের ভিডিওটা যারা দেখোনি তারা কিন্তু ইন্ট্রোডাকশনের ভিডিওটা অবশ্যই দেখে নেবে। বিফোর দ্য অ্যাবাভ ডিসকভারি, ইট ওয়াজ বিলিভড দ্যাট দ্য হিস্টোরি ওয়াজ বিগেন উইথ দ্য কামিং অফ আর্য়ান। তাহলে এই সিভিলাইজেশন আবিষ্কারের আগে অবধি মানুষ কী ভাবতো যে আর্যরা যখন থেকে ইন্ডিয়াতে এসছে, আর্যকেই এখানে আর্য়ান বলা হচ্ছে। এই আর্যরা যবে থেকে ইন্ডিয়াতে এসছে তারপর থেকে ইন্ডিয়ার হিস্ট্রি শুরু হয়েছে। The excavation of the ruins of the Indus Valley brought to light the highly planned cities of Harappa and Mohenjo-daro. ইন্দাস ভ্যালির এই এক্সকাভেশনের পরেই আমরা জানতে পেরেছি যে হরপ্পা মহেঞ্জোদারো নামে দুটো হাইলি প্ল্যান সিটি কিন্তু ছিল, যেটা অনেক উন্নত। This proved beyond doubt that a highly advanced urban civilization flourished in India about 5,000 years ago. Thus, the history pushed back the history of India by almost 2,000 years. তাহলে এই আবিষ্কারটা মানুষকে জানতে সাহায্য করছে যে আমাদের ইন্ডিয়াতে 5,000 বছর আগেও কিন্তু একটা খুবই উন্নত শহুরে সিভিলাইজেশন, শহুরে সভ্যতা গড়ে উঠেছিল। আর এই হিস্ট্রি ইন্ডিয়ার হিস্ট্রিকে আরও 2000 বছর পিছনে নিয়ে যেতে বাধ্য করেছে।
বিকজ এই হরপ্পা আর মহেঞ্জোদারো আবিষ্কারের আগে কিন্তু আমাদের জানা ছিল না যে আমাদের সিভিলাইজেশন এতটা পুরনো আর এতটা উন্নত ছিল। After the discovery of these sites, it was believed that the civilization was confined to the valley of Indus and its tributaries. তাহলে এই সভ্যতাটা কিন্তু সিন্ধু নদীর ধারে আর তার উপনদীগুলোর ধারেই আবিষ্কার হয়েছিল। However, since 1921, more than 250 sites have been discovered in the northern and western part of the subcontinent, making the Indus Valley civilization the largest civilization of the ancient world. ইন্ডিয়াকে সাবকন্টিনেন্ট বলা হয় এবং ইন্ডিয়ার নর্থার্ন অ্যান্ড ওয়েস্টার্ন পার্টেই প্রায় 250টা সাইটস আবিষ্কার করা হয়েছিল এবং 1920 পর থেকেই এটা হচ্ছে। এই এতগুলো সাইট আবিষ্কার হওয়ার জন্যই এই সিভিলাইজেশনটাকে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সবথেকে বড় সিভিলাইজেশন বলে ধরে নেওয়া হয়। সিভিলাইজেশন অফ অল দিস সাইটস রিজেম্বলস দ্যাট অফ হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো. This includes that the Harappan culture had covered large area of Sindh, Balochistan, Punjab, Haryana, Rajasthan, Gujarat and western Uttar Pradesh. The civilization lasted for above 1000 years. তাহলে কোন কোন জায়গাতে এই সিভিলাইজেশন খুঁজে পাওয়া যায় সেই লিস্টটা এখানে দেওয়া আছে এবং এটাও উল্লেখ করা হচ্ছে যে এই সিভিলাইজেশনটা প্রায় 1000 বছর টিকে ছিল। মেইন ফিচার্স অফ দ্য সিভিলাইজেশন. টাউন প্ল্যানিং. The people were urban and the cities were planned skillful and divided into two parts. তাহলে এইখানে যে মানুষরা থাকতো তারা ছিল সভ্য মানুষ, আরবান মানে উন্নত, বা শহুরে মানুষকেও আরবান পিপল বলা হয় এবং এই সিটিসগুলো ছিল খুবই প্ল্যান্ড অ্যান্ড স্কিলফুল, খুবই সুন্দর করে সাজানো এবং শহরগুলিকে দুভাগে ভাগ করা যায়। দ্য রেস্ট পার্ট ওয়াজ কল্ড দ্য সিটাডেল অ্যান্ড দ্য লোয়ার পার্ট নোন অ্যাজ দ্য লোয়ার টাউন. Each part was surrounded by a wall of baked bricks. তাহলে এই শহরটাকে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা পার্টকে বলা হচ্ছে সিটাডেল আর একটা পার্টকে বলা হচ্ছে লোয়ার টাউন। সিটাডেলটা মেনলি উঁচু দুর্গ বিশেষ যে বাড়িগুলো সেগুলো, অ্যান্ড আর একটা পার্ট হলো লোয়ার পার্ট, আর দুটো পার্টে কিন্তু বেকড ব্রিক দিয়ে ঘেরা ছিল। বেকড ব্রিক বলতে আগুনে পোড়া যে মাটি সেটাকেই বোঝাচ্ছে। দ্য মেইন স্ট্রিটস ওয়ার ওয়াইড অ্যান্ড স্ট্রেট, দে কাট ইচ আদার অ্যাট রাইট অ্যাঙ্গেলস. তাহলে এই রাস্তাগুলো একে অপরের সাথে প্যারালাল ছিল এবং একদম রাইট অ্যাঙ্গেলেই একে অপরকে কাটও করতো। তাহলে বোঝা যাচ্ছে রাস্তাগুলো কিন্তু টেরা বেঁকা ছিল না। ফায়ার ব্র্যান্ড ব্রিক্স ওয়ার ইউজড ফর পেভিং দ্য স্ট্রিটস. তা তৈরি করতে কিন্তু ওরা পোড়া মাটির ইটই ব্যবহার করতো। হাউসেস ওয়ার অফ ডিফারেন্ট সাইজেস অ্যান্ড হ্যাড আইদার 1 or 2 স্টোরিজ. বাড়িগুলো বিভিন্ন সাইজের ছিল, একতলা অথবা দোতলা। দে ওয়ার বিল্ড অন রেস্ট প্ল্যাটফর্ম ফর প্রোটেক্টিং এগেনস্ট ফ্লাডস. এবং বাড়িগুলো একটু উঁচু প্ল্যাটফর্মের ওপরেই তৈরি করা হতো যাতে বন্যায় বাড়িতে জল না ঢুকে যায় এবং প্রোটেক্টেড থাকে। অলসো হ্যাড ওয়েলস অ্যান্ড বাথরুমস. তাহলে প্রত্যেকটা বাড়িতেই কুয়ো আর বাথরুম ছিল। দে হ্যাড ফিউ উইন্ডোজ বাট মেনি ডোরস. বাড়িগুলোতে কিছু জানলা ছিল কিন্তু দরজার সংখ্যা বেশি ছিল। There were also very large buildings which were used as palaces and assembly halls. তাহলে কিছু বড় বড় বাড়িও ছিল যেটাকে আমরা প্যালেস অথবা অ্যাসেম্বলি হল বলে ধরে নিচ্ছি। The Great Granary at Harappa was most important building in the citadel. Similarly, the largest building in Mohenjo-daro was also a granary, which ran 46 meters long and 15 meters wide. These granaries were used to store food grains. তাহলে হরপ্পার সবথেকে ইম্পর্টেন্ট বিল্ডিং কোনটা ছিল? সেটা হলো একটা বড় খামার ঘর কিংবা শস্য মজুত করার জায়গা, এবং যেটা সিটাডেল পোর্শনে ছিল। সিমিলারলি মহেঞ্জোদারোতেও বড় গ্রেনারি ছিল এবং সেটা 46 মিটার লং, 15 মিটার্স ওয়াইড ছিল। তাহলে গ্রেনারিগুলো কিন্তু ফুড স্টোর করতে কিংবা শস্য স্টোর করে রাখতে ব্যবহার করা হতো এবং এগুলোই ছিল এখানকার সবথেকে ইম্পর্টেন্ট বিল্ডিংস। গ্রেট বাথ অ্যাট মহেঞ্জোদারো. মহেঞ্জোদারো হ্যাড আ গ্রেট বাথ. তাহলে মহেঞ্জোদারোতে একটা বড় চানের জায়গা ছিল। ইট হ্যাড অ্যান ওপেন কোয়াড্রাঙ্গল উইথ বারান্দাস অন ইটস 4 সাইড. তো এই চানের জায়গাটা ছিল চতুর্ভুজ, মানে 4টে বাহুযুক্ত যেটা হয় স্কোয়ার সেরকম শেপের, আর চারদিকেই ছিল অনেকগুলো বারান্দা বা গ্যালারি। ইট হ্যাড 6 এন্ট্রান্সেস, মানে 6টা ঢোকার জায়গা ছিল এই জায়গাটায়। আ সেন্ট্রাল বাথিং পুল অ্যান্ড ড্রেসিং রুমস. একটা সেন্ট্রাল বাথিং পুল ছিল এবং অনেকগুলো ড্রেসিং রুমস ছিল। It was made watertight with burnt bricks and coated with plaster. এই জায়গাটায় জল ভর্তি ছিল এবং এই জায়গাটা তৈরি হয়েছিল পোড়া মাটি দিয়ে
এবং পোড়ামাটি দিয়ে গাঁথার পরে এটা প্লাস্টার করাও ছিল। The swimming pool was 12 meters long, 7 meters wide and 2.5 meters deep. It was filled with water taken from a nearby well. এই চানের জায়গা বা সুইমিং পুলটা কত সাইজের ছিল সেটা দেওয়া আছে, আর এইখানে জল ভরা হতো কাছাকাছি একটা কুয়ো থেকে। The Great Bath was probably used for public bathing on important religious occasions or festivals. তাহলে এই যে চানের জায়গাটা এটা পাবলিকে ইউজ করতো, বাট কিছু স্পেশাল অকেশন বা ফেস্টিভ্যালে। The Assembly Hall, another striking structure found in Mohenjo-daro, is a hall which was 69 meters long and 23.4 meters wide. তাহলে মহেঞ্জোদারোতে আরেকটা বিশেষ জায়গা হলো অ্যাসেম্বলি হল, যেটার সাইজ ছিল অনেক বেশি। It was a pillared hall and its 20 pillars were made of baked of burnt bricks. তাহলে 20খানা পিলার ছিল এবং 20খানা পিলার পোড়া মাটির ইটের দিয়ে তৈরি ছিল। The buildings may have been an assembly hall, town hall, an administrative block or a prayer hall or maybe palace. তাহলে যে বড় এরিয়াটা পাওয়া যাচ্ছে একটা বড় হল টাইপের জায়গা, যেহেতু আমরা এখন ধ্বংসাবশেষ পেয়েছি ওখানে এক্স্যাক্টলি কী হতো আমরা বলতে পারছি না, তবে আমরা ধরে নিচ্ছি যে ওটা একটা বড় টাউন হল হতে পারে, কিংবা কোনো প্রার্থনা করার জায়গা হতে পারে, কোনো অ্যাসেম্বলি হতে পারে, কোনো প্যালেস ছিল এটাও হতে পারে। ড্রেনেজ সিস্টেম, এভরি স্ট্রিট হ্যাড ইটস ব্রিক লাইন ড্রেনেজ চ্যানেল। তাহলে প্রত্যেকটা রাস্তার ধারে ইটের তৈরি ড্রেন ছিল। ইট ওয়াজ কানেক্টেড টু দ্য হাউসেস ড্রেনস, প্রত্যেকটা বাড়ির ড্রেনের সাথে এটা কানেক্টেড ছিল। দিস ড্রেনস ওয়্যার প্রপারলি কভার্ড, এই ড্রেনগুলো প্রপারলি কভার ছিল। দ্য ড্রেনস হ্যাড ম্যানহোলস অ্যাট রেগুলার ডিস্টেন্স ফর ইন্সপেকশন অ্যান্ড ক্লিনিং। তাহলে এখন শহরে যেরকম ক্লিনিং সিস্টেম থাকে তখনও কিন্তু সেমই ছিল, এবং রেগুলার একটা ডিস্টেন্স পরপর ম্যানহোলস ছিল যেখান থেকে ইন্সপেকশন করা যেত যে কোথাও ময়লা জমে আছে কিনা, সব কিছু ঠিকঠাক ক্লিনিং হচ্ছেই না। This excellent system proves beyond doubt the importance that people of the civilization gave a sanitation and cleanliness. তাহলে এই ড্রেনেজ সিস্টেমটা কিন্তু প্রুফ করছে তখনকার দিনের মানুষের কাছে ক্লিনলিনেস কিংবা পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা কতটা ইম্পর্টেন্ট ছিল। Social life of the people. The people mainly ate wheat, barley, rice and vegetables. Mutton and fish were commonly used. মানে আমরা এখন যা খাই তখনও কিন্তু সেমই খাবার দাবার সবাই ইউজ করতো। Men used 2 pieces of cloth. তাহলে পুরুষেরা দুটো ভাগে পোশাক পরতো। The upper garments was a shawl which was drawn over the left shoulder and under the right arm. The lower garments was like a modern ধুতি। তাহলে উপরের গার্মেন্টটা ছিল একটা শাল টাইপের স্ট্রাকচারের, যেটা লেফট শোল্ডারের উপর দিয়ে রাইট আর্মের নিচ দিয়ে যেত, আর লোয়ার গার্মেন্টটা ছিল মডার্ন যে ধুতি সেরকম টাইপের দেখতে। Women used a cloth bound at the waist by a girdle. মহিলারা যে পোশাকটা পরতো সেটার কোমরে একটা কোমর বন্ধ লাগানো থাকতো। The attire of the male and female was almost common. অ্যাটায়ার বলতে এখানে বেশভূষার কথা বলা হচ্ছে, তো মেল অ্যান্ড ফিমেল দুজনেরই বেশভূষা নিয়ার অ্যাবাউট সেমই ছিল। কটন ফ্যাব্রিক্স ওয়ার কমনলি ইউজড অ্যান্ড পারহ্যাপস উল ওয়াজ অলসো ইউজ। তাহলে সুতির জামা কাপড় এবং উলের জামা কাপড় কিন্তু ওরা ইউজ করতো। Ornaments like necklace, finger rings and armlets were worn both by men and women. A few distinctive ornaments were worn only by women. তাহলে হার, আংটি এইসব জিনিসগুলো ম্যান আর ওমেন দুজনেরাই পরতো, কিন্তু কিছু নির্দিষ্ট অর্নামেন্ট ছিল যেগুলো শুধু ওমেনরা ব্যবহার করত। সিলভার ওয়াজ মোর কমন দ্যান গোল্ড। তাহলে সোনার থেকে রূপোর চলটাই বেশি ছিল। The Harappans probably got gold from Karnataka and precious stones from Gujarat and Iran. তাহলে হরপ্পারা কর্ণাটক থেকে গোল্ড আনাতো এবং দামি দামি কিছু পাথর গুজরাট এবং ইরান থেকে ওরা নিয়ে আসতো। Pens was also used to make bangle, earring, beads and small vessels. তাহলে ফেন্সগুলো কিন্তু বিভিন্ন রকম অর্নামেন্ট তৈরি করতে কাজে লাগাতো। ফেন্সের ডেফিনেশন তোমরা কিন্তু আগেই জেনে গেছো, ওটা কিন্তু আগের ভিডিওতেও দেওয়া রয়েছে। Children played with different types of toys like wheel cart, whistles, figures and birds and animals made of clay. তাহলে ক্লে তৈরি বিভিন্ন রকম টয়েস নিয়ে চিলড্রেনরা খেলা করতো। পেইন্টস ইজ অ্যান আর্টিফিশিয়ালি প্রডিউসড মেটেরিয়াল। এই ডেফিনেশনটা কিন্তু এই চ্যাপ্টারের একদম ফার্স্টেই খুব সুন্দর করে দেওয়া আছে। ইন্দাস ভ্যালি পিপল ইউজড ইট মেইনলি টু মেক বিডস, ইয়ারিং, ব্যাঙ্গলস অ্যান্ড টাইনি ভেসেলস এটসেট্রা। তাহলে ইন্দাস ভ্যালিতে যে লোকেরা থাকতো তারা কিন্তু ফেন্স দিয়ে অনেক কিছুই তৈরি করতো। আমরা চলে আসছি ইকোনমিক লাইফ।
The main occupation of the people was agriculture and rearing of animals. Rearing কথার অর্থ হলো পালন, পশু পালন করাই বলছে এখানে। তাহলে ইন্দাস ভ্যালি লোকেদের মেইন অকুপেশন ছিল একটা হলো চাষবাস করা, একটা হলো পশুপালন করা। গ্রো হুইট, বার্লি, পার্সলে, রাইস, সেসমি, মাস্টার্ড, লিনসিড অ্যান্ড পিস। সেসমি কথার অর্থ হলো তিল অ্যান্ড লিনসিড হলো তিসি। এগুলি সবকটাই এক এক রকমের দানা শস্য। দে ওয়ার দ্য ফার্স্ট টু গ্রো কটন। তাহলে এই হরপ্পানসরাই ফার্স্ট কটন গাছ বসিয়েছিল কিংবা গ্রো করেছিল। দ্য প্লাউ ওয়াজ ইউজড ফর দ্য ফার্স্ট টাইম টু টার্ন দ্য সয়েল। তাহলে প্লাউ মানে হলো কিন্তু লাঙল দেওয়া। এরাই প্রথম মাটিতে লাঙল দিয়ে চাষ করেছিল। স্টোরড ওয়াটার was used for irrigation as rainfall was scantily in these areas. বলা হচ্ছে যে রেইনফলের যে জলটাকে সেটাকে স্টোর করে এরা চাষবাসে সেচ কাজে ইউজ করত। ইরিগেশন মানে হলো সেচ ব্যবস্থা। রেইনফল ওয়াজ স্ক্যান্টি, এটার মিনিং হলো ওখানে বৃষ্টির পরিমাণটা কম ছিল। স্ক্যান্টি মানে পরিমাণে অল্প। হরপ্পানস weavers were good in making fabrics. This we'd understand from the quality of spindles that have been found. তাহলে আমরা এই হরপ্পার ধ্বংসাবশেষ থেকে যে স্পিন্ডেলগুলো পাই, স্পিন্ডেল মানে চরকা, যেটাতে তাঁত বোনা হয়, সেটা দেখে আমরা বুঝতে পারি তখনকার দিনের বুনন কার্য মানে উইভার্সরা খুব বেশি উন্নত ছিল। ফ্যাব্রিক্স মানে কিন্তু কাপড়। আচ্ছা, এর পরের পয়েন্টে আছে অ্যানিমালস লাইক অক্স, বাফেলো, শিপ অ্যান্ড গোট ওয়ার ডোমেস্টিকেটেড বাই দ্য হরপ্পানস। তাহলে হরপ্পানসরা এইসব অ্যানিমালসগুলো পুষত, মানে এদের ওটা গৃহপালিত পশু ছিল। কাউ ওয়াজ কনসিডার্ড আ ইউজফুল অ্যানিমাল। গরুকে খুবই ইউজফুল হিসাবে মানা হতো। দে ইভেন কট ফিশ অ্যান্ড ওয়াইল্ড অ্যানিমালস লাইক দ্য অ্যান্টেলোপস। অ্যান্টেলোপস হলো এক প্রকারের হরিণ, যেটাকে আমরা কৃষ্ণসার মৃগ বলে থাকি, সেটারই ইংলিশ হলো অ্যান্টেলোপস। তাহলে ওরা বিভিন্ন ধরনের মাছ ধরতো যেরকম নদী থেকে, সেরকম ওয়াইল্ড অ্যানিমাল লাইক অ্যান্টেলোপস এগুলোকেও ধরতো। আদার ইম্পর্ট্যান্ট অকুপেশনস অফ দ্য হরপ্পানস ওয়ার পটারি মেকিং, মেটালার্জি, শিল মেকিং অ্যান্ড ট্রেডিং। তাহলে হরপ্পানসদের অন্যান্য অকুপেশনগুলো কী ছিল? একটা হলো মাটির জিনিস তৈরি করা, মেটালার্জি মানে ধাতুর জিনিস ওরা তৈরি করতো, শিল তৈরি করতো। শিল মানে কিন্তু মুদ্রা, মানে কয়েন যেটাকে বলি আমরা। Although they used many tools and implements of stone, they were well acquainted with the manufacture and use of bronze. Bronze was made by smiths by mixing tin with copper. অ্যাকোয়েন্টেড মিনিং হলো পরিচিত করা বা আলাপ করানো। এখানে এই সিভিলাইজেশনে যে ব্রোঞ্জ ধাতুটা ইউজ হয়েছিল সেটাই এখানে অ্যাকোয়েন্টেড বলা হচ্ছে, যে ব্রোঞ্জ ধাতুর সাথে এরা পরিচিত ছিল। স্টোন দিয়েও অনেক জিনিসপত্র তৈরি করতো, সেরকম ব্রোঞ্জ ধাতু কিংবা অন্যান্য ধাতু দিয়েও অনেক রকম জিনিসপত্র তৈরি করতো। এখানে বলেছে যে এরা ব্রোঞ্জ নিজেরা তৈরি করেছিল কিভাবে না, টিন আর কপার মিক্স করে। The use of bronze is visible in the vessels, statues and implements of the Indus Valley people. তাহলে ইন্দাস ভ্যালিতে যে মানুষরা থাকতো তারা ব্রোঞ্জ দিয়ে ভেসেল তৈরি করতো, স্ট্যাচু তৈরি করতো আর বিভিন্ন ইমপ্লিমেন্ট তৈরি করতো। ভেসেল মানে জাহাজ, তাহলে এরা জাহাজ তৈরি করতো। কেন? কারণ এরা ট্রেডিং করতো সেই জন্য। আর ইমপ্লিমেন্ট মানে হলো যন্ত্রপাতি, তাহলে এরা ব্রোঞ্জ দিয়ে অনেক কিছু জিনিসে কিন্তু তৈরি করতো। ব্রোঞ্জ ইজ মেড বাই মিক্সিং কপার অ্যান্ড টিন। They got copper from the Khetri mines of Rajasthan and also from Balochistan. তাহলে রাজস্থানের খেটরি মাইন্স থেকে এরা কপার পেত এবং বালোচিস্তান থেকে এরা কপার পেত। টিন কেম ফ্রম আফগানিস্তান অ্যান্ড ইরান। তাহলে টিন এরা আফগানিস্তান আর ইরান থেকে আনাতো। ব্রোঞ্জ ওয়াজ ইউজড ইন মেকিং ভেসেলস, নাইভস, স্ফেয়ার্স, অ্যাক্সেস, শস এটসেট্রা। তাহলে ব্রোঞ্জ এরা কী কী তৈরি করতো? জাহাজ তৈরি করতো, ছুরি তৈরি করতো, ফলা তৈরি করতো, বিভিন্ন রকমের অ্যাক্সেস মানে কুঠার অ্যান্ড শ মানে করাত। স্ট্যাচুস ওয়ার অলসো মেড অফ ব্রোঞ্জ, দ্য ফেমাস স্ট্যাচু অফ ড্যান্সিং গার্ল বিইং অ্যান ইম্পর্ট্যান্ট এক্সাম্পল। ইন দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন দ্য আয়রন স্মিথস ওয়ার কনসিডার্ড অ্যাজ ইম্পর্ট্যান্ট আর্টিশিয়ানস। তাহলে ব্রোঞ্জ দিয়ে বিভিন্ন রকমের স্ট্যাচু তৈরি করতো, তার একটা এক্সাম্পল হলো ডান্সিং গার্লের যে স্ট্যাচুটা পাওয়া গেছিলো সেইটা। এছাড়া এরা আয়রন দিয়েও অনেক রকমের জিনিস তৈরি করতো। আয়রন স্মিথ বা যারা আয়রন দিয়ে কাজ করে, লোহা যারা কাজ করে, তারাও কিন্তু এখানে অনেক বেশি উন্নত ছিল এবং তারা আর্টিস্ট ছিল। দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ইজ রাইটলি নোন অ্যাজ ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন। তাহলে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কিন্তু আমরা
ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন বলে পরিচিত করি। দ্য হারপ্পানস হ্যাড কমার্শিয়াল relations with southern and eastern India and also with Mesopotamia, Persia, Afghanistan and other countries of Asia. তাহলে হরপ্পানরা কোন কোন জায়গার সাথে যোগাযোগ রাখতো এখানে তার লিস্টটা রয়েছে। In the seals have been found in Mesopotamia which proves they trade relations. তাহলে যেহেতু ইন্দাস সভ্যতার যে সিলগুলো মেসোপটেমিয়া থেকে পাওয়া যায় তাহলে বোঝা যায় যে তাদের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক ছিল। দে চিফলি এক্সপোর্টেড কটন, তারা মেনলি কটনটা এক্সপোর্ট করতো। ট্রেড ওয়াজ ক্যারিড অন বোথ বাই ল্যান্ড অ্যান্ড সি রুটস, তাহলে ইন্দাস ভ্যালির লোকজন শুধু যে জলপথে মানে জাহাজে করে ট্রেড করতো তা নয়, নর্মাল রাস্তা দিয়ে ওরা ট্রেড করতো। আর্ট অ্যান্ড ক্রাফট, আ ব্রোঞ্জ ফিগার অফ এ ডান্সিং গার্ল হ্যাজ বিন ফাউন্ড অ্যাট মহেঞ্জোদারো, তাহলে একটা ব্রোঞ্জ ফিগার পাওয়া যায় একটা নর্তকীর মানে যে নাচ করে সেরকম একটা ব্রোঞ্জ ফিগার পাওয়া গেছে মহেঞ্জোদারো থেকে। হার ফিট বিলো দ্য অ্যাঙ্কেল ওয়্যার মিসিং, এই মূর্তির কিন্তু গোড়ালির নিচের পোর্শনটা মিসিং। ওয়ান অফ দ্য স্টোন স্ট্যাচু শো আ ব্রিডেড নোবেলম্যান অর আ প্রিস্ট ওয়ারিং এ শল, আরও একটা স্টোনের মূর্তি পাওয়া যায় একটা দাড়িওয়ালা বয়স্ক লোক কিংবা একজন পুরোহিতের। হিজ আইজ আর হাফ ক্লোজ, তার চোখটা ছিল অর্ধ বোঝা। Figures of humans, animals and birds printed on pottery show the artistic skills of the people. তাহলে এইখানকার লোকেরা কী করতো, মাটির পাত্রের ওপর বিভিন্ন রকমের জিনিসের ছবি আঁকতো। দ্য পটস মিন্ট ফর ডেইলি ইউজেস ওয়ার প্লেন, মানে যে পটগুলো রেগুলার ইউজেস ছিল সেটার গায়ে কিন্তু আঁকতো না, সেগুলো ছিল প্লেন। Pots to preserve valuable things were glazed and had beautiful design in black. যে পটগুলোর ভেতরে বিভিন্ন দামি জিনিস স্টোর করা হতো সেগুলো ছিল সুন্দর কালোর ওপরে ডিজাইন করা এবং গ্লেজড মানে চকচকে। সিলস, মোর দেন 2000 সিলস হ্যাভ বিন ডিসকভার্ড ফ্রম ভেরিয়াস সাইটস, তাহলে এই হরপ্পার সাইট থেকে আমরা 2000-এর বেশি সিল পাই। দে আর রেক্ট্যাঙ্গুলার ইন শেপ, মেড অফ টেরাকোটা অ্যান্ড স্টিটাইল, সফট সোপস্টোন অ্যান্ড হ্যাভ এ পিক্টোরিয়াল স্ক্রিপ্ট। তাহলে এখানকার সিলগুলো ছিল রেক্ট্যাঙ্গুলার শেপের, এগুলো টেরাকোটা আর স্টিলাইট মানে এক রকমের স্টোন দিয়ে তৈরি করা হতো যেটাকে সোপ স্টোন বলা হচ্ছে। আর এর মধ্যে কিছু পিক্টোরিয়াল স্ক্রিপ্ট ছিল মানে ছবির লেখা। তখনকার লোকেরা পিক্টোরিয়াল স্ক্রিপ্টে লিখতো, এটাই জানা যাচ্ছে কারণ বিভিন্ন শিলের মধ্যে পিক্টোরিয়াল কিছু স্ক্রিপ্ট পাওয়া যাচ্ছে, সেই জন্য আমরা ধরে নিচ্ছি যে বিভিন্ন ছবির মাধ্যমে ওরা লেখার কাজ করতো। মোস্ট ইন্টারেস্টিং শিল ইজ দ্যাট অফ পশুপতি, তাহলে সব থেকে ইন্টারেস্টিং শিলটা ছিল পশুপতির। আ পার্সন অ্যাপিয়ারিং লাইক লর্ড শিবা ইজ সিটেড ইন এ যোগিক পশ্চার, তাহলে আমাদের ভগবান শিবের মতো দেখতে একজন ধ্যান করছে এরকম একটা লোকের ছবি একটা শিলের মধ্যে পাওয়া গেছে। দ্য ডেইটি ইজ সারাউন্ডেড বাই অ্যানিমাল, আর এই মূর্তির চারিদিকে কী ছিল, বিভিন্ন রকমের অ্যানিমাল। Some seals bear the figure of animal like goat, buffalo, unicorn, bull, tiger, elephant, তাহলে বিভিন্ন শিলের গায়ে বিভিন্ন অ্যানিমেলের কিন্তু ছবি ছিল। ইউনিকর্ন বুলের পাশে দ্য মাইথোলজিক্যাল অ্যানুয়াল ব্র্যাকেটে লেখা রয়েছে, মাইথোলজিক্যাল মানে পৌরাণিক। এখানে ইউনিকর্ন বলতে এক রকমের বুল বলছে যার মাথার ঠিক মাঝখান থেকে একটা শিং থাকে, আর এটা নর্মালি হয় না, সেই জন্য এটাকে বলছে পৌরাণিক অ্যানিমাল। দ্য সিলস আর ইম্পর্টেন্ট ফর দ্য ফলোয়িং রিজনস, তাহলে এই সিলগুলো ইম্পর্টেন্ট কিসের জন্য সেই রিজনগুলো এখানে দিয়ে দিয়েছে। 1. দে থ্রো লাইট অন দ্য রিলিজিয়াস বিলিফ অফ দ্য পিপল, তাহলে এই শিলগুলোর মাধ্যমে আমরা জানতে পারি তখনকার দিনে ধর্মীয় কিছু জিনিসপত্র। 2. ফ্রম দ্য ফিগার্স অন দ্য সিলস উই কাম টু নো অ্যাবাউট দ্য ফিচার্স, ক্লথস অ্যান্ড অর্নামেন্টস অফ দ্য পিপল, তাহলে এই শিলের গায়ে ছবিগুলো দেখে দেখে আমরা জানতে পারি তখনকার লোকেরা কীরকম পোশাক পরতো, কীরকম গয়না পরতো ইত্যাদি। The seals were probably used to stamp the bags which contain goods for trading. যে ব্যাগে করে ব্যবসা করা হতো সেই ব্যাগে এই শিল দিয়ে স্ট্যাম্প দেওয়া হতো। এরপর আসছে রিলিজিয়ান। নো টেম্পল অর শ্রিন হ্যাজ বিন ডিসকভার্ড ইন হরপ্পা অ্যান্ড মহেঞ্জোদারো, তাহলে হরপ্পা মহেঞ্জোদারো কোনো রকম মন্দির পাওয়া যায়নি। বাট মেনি ক্লে ফিগার্স অফ দ্য মাদার গডেস হ্যাভ বিন ফাউন্ড, তাহলে অনেকগুলো মাদার গডেসের ফিগারের মূর্তি পাওয়া যায়। পশুপতি ওয়াজ ওয়ান অফ দ্য প্রিন্সিপাল ডেইটিস অফ দ্য হরপ্পান পিপল, প্রধান দেবতার মধ্যে পশুপতিকে ধরা হচ্ছে। হরপ্পানস অলসো ওরশিপড ট্রিজ অ্যান্ড অ্যানিমালস, তাহলে হরপ্পারা বিভিন্ন রকমের অ্যানিমেল আর ট্রিকেও পুজো করত। আর্ট অফ রাইটিং, দ্য হরপ্পানস হ্যাড ডেভেলপড দ্য আর্ট অফ রাইটিং বাট দেয়ার স্ক্রিপ্ট ওয়াজ পিক্টোরিয়াল। নিয়ারলি 400 সাইন্স অফ দেয়ার স্ক্রিপ্ট হ্যাভ অলরেডি বিন ফাউন্ড। হরপ্পানসরা লিখতে পারত বাট লেখার স্টাইলটা ছিল বিভিন্ন রকমের ছবি দিয়ে।
400রও বেশি সাইন পাওয়া যায় এই ছবি লেখার। দ্য সাইন প্রবাবলি রিপ্রেজেন্ট ওয়ার্ডস, অবজেক্টস, আইডিয়াস এটসেট্রা। তাহলে এই সাইনগুলো দিয়ে আমরা কী কী জানতে পারি? বিভিন্ন ওয়ার্ড, বিভিন্ন অবজেক্ট এবং বিভিন্ন আইডিয়া। তো attempts are being made, historians have not been able to read the script so far। তাহলে এখনও অবধি স্টুডেন্টরা চেষ্টা করছে, বাট এখনও অবধি ঠিকঠাকভাবে এই পাঠোদ্ধার হওয়া সম্ভব হয়নি। ডিক্লাইন অফ দ্য হরপ্পান সিভিলাইজেশন। তাহলে হরপ্পা সভ্যতার ধ্বংসের কারণ। It was around 1750 BC that the two important cities of the Harappan culture, Harappa and Mohenjo-daro, disappeared। 1750 BC তে এই দুটো শহর ধ্বংস হয়ে যায়। However, the culture at their sites exists for some time more and faded casually। এদের এই সাইটে ওদের ছাপ আরও কিছুদিন ছিল, বাট আস্তে আস্তে সেগুলো নষ্ট হয়ে যায়। There is no clear evidence of the reason of its decline। তাহলে কোনো স্পষ্ট কারণ আমরা এখনও জানি না এটা ধ্বংসের। Scholars have made various speculations about its abrupt disappearance। অ্যাব্রাপ্ট কথার অর্থ হলো আকস্মিকভাবে, অ্যান্ড স্পেকুলেশন মানে কল্পনা। তাহলে বিভিন্ন স্কলার্সরা, মানে যারা ঐতিহাসিকবিদ, তারা বিভিন্ন রকমের ধারণা করছে যে এই হঠাৎ করে এই সভ্যতা ধ্বংসের। তো বিভিন্ন ঐতিহাসিকবিদেরা বিভিন্ন রকমের মতামত দিয়েছে। এখানে 5টা রিজন দিয়েছে, যে 5টা রিজনের জন্য এই সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে। Some are of the opinion that an earthquake or a cyclone might have caused the destruction of these cities। তাহলে আর্থকুয়েক বা সাইক্লোনের মাধ্যমে এই সিটিগুলো ধ্বংস হয়েছে, এরকম কিছু লোক ভাবে। Floods, others say that it might have been destroyed by flood। তাহলে কিছু লোক বলছে যে বন্যার কারণে এই সভ্যতার ধ্বংস হয়েছে। Changed course of the river, the Indus rivers might have changed its course, thereby submerged the cities। কিছু ঐতিহাসিকবিদ বলছে যে ইন্দাস রিভারের গতি পরিবর্তন হয়েছিল। মিন্স ইন্দাস রিভার তার যাওয়ার রাস্তা পাল্টেছিল এবং সভ্যতার ওপর দিয়ে জল বয়ে যায়, সেই জন্য পুরো সভ্যতাটাই ডুবে যায় নদীর তলায়। রিডিউস ফার্টিলিটি অফ ল্যান্ড, ইট ইজ পসিবল দ্যাট ইন ডিউ কোর্স অফ টাইম ল্যান্ড মে হ্যাভ বিকাম ইনফার্টাইল ডিউ টু ল্যাক অফ রেনফল। তাহলে বৃষ্টিপাত কমে যাওয়ার জন্য জমির উর্বরতা কমে যায়, সেই জন্য এই সভ্যতা ধ্বংস হতে পারে। Invasion, some believe that an invasion probably of the Aryans might have brought about the destruction of the civilization। তাহলে কিছু ঐতিহাসিকবিদ কি বলছে যে আর্যরা এদের উপরে আক্রমণ করেছিল। ইনভেশন মানে আক্রমণ, আর্যরা এই সভ্যতার উপর আক্রমণ করার জন্য এই সভ্যতা ধ্বংস হয়ে গেছিল। এরপরে একটা টেবিল টাইপের করে দেওয়া আছে 5টা রিজন দিয়ে, এই রিজনগুলো মাধ্যমে হয়তো এই সভ্যতা ধ্বংস হয়েছিল। It is difficult to establish with definite proof as to how such a great civilization disappeared. However, it had a great influence over the subsequent growth of India's civilization। তো এখনও অবধি কোনো প্রমাণ প্রতিষ্ঠা হয়নি যে কী কারণে এই সিভিলাইজেশনটা ধ্বংস হয়ে গেছিলো, বাট এই সিভিলাইজেশনের যে ইনফ্লুয়েন্স সেটা আমাদের পরবর্তী ইন্ডিয়ার সিভিলাইজেশনের গ্রোথে কিন্তু প্রভাব ফেলেছিল। এবারে নিচে একটা চার্ট করা আছে ছোট্ট মতো, যেখানে কখন এই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনটা ছিল সেটা ইয়ার ওয়াইজ দিয়ে দিয়েছে। এখানে IVC ফ্লারিশড বলতে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের গ্রোথ বোঝাচ্ছে। আশা করি ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বুঝতে কোথাও অসুবিধা হয়নি। যদি অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট করে জানাও। যদি কোনো ওয়ার্ড আমি মিস করে গিয়ে থাকি তাহলেও কমেন্ট করে অবশ্যই জানিও। আরও যে অন্য সিভিলাইজেশনগুলো রয়েছে ওগুলো আলাদা ভিডিও বানিয়ে আমি ইউটিউবে দিয়ে দেবো।